আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শুরু করছি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস। পদার্থবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ, এই অধ্যায়ের আমরা প্রথম ক্লাস করেছি। আজ হচ্ছে দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে যে বিষয়গুলো আলোচ্য বিষয়বস্তুগুলো হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, টরিসেলির পরীক্ষা, বায়ুমণ্ডলীয় চাপ ও উচ্চতার সম্পর্ক বা এর লেখচিত্র, বায়ুমণ্ডলীয় চাপের সাথে আবহাওয়ার সম্পর্ক এবং প্যাসকেলের সূত্র। তোমরা গত ক্লাসে পড়েছো চাপ কি, তাই না? আর বায়ুমণ্ডলীয় চাপ সম্পর্কে আমরা একটু ধারণা দিয়েছিলাম। বায়ুমণ্ডলীয় চাপ আর চাপ একই জিনিস, শুধু এক্ষেত্রে যে বল প্রয়োগ করবে সে হচ্ছে বায়ুমণ্ডল। আমরা জানি আমাদের ভূপৃষ্ঠের চারপাশে বায়ুমণ্ডল আছে, তো এই বায়ুমণ্ডলও কিন্তু আমাদের চারপাশের যে কোনো বস্তুর উপর একটা বল প্রয়োগ করে। তো এই বায়ুমণ্ডল একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রযুক্ত করে তাকে বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ। স্বাভাবিক তাপমাত্রায় এই বায়ুমণ্ডল কী পরিমাণ চাপ প্রয়োগ করে সেটা কিন্তু আমরা বের করতে পারি। তো কিভাবে বের করতে পারি এটা এখন না, আজ থেকে প্রায় 400 বছর আগে, 400 বছরেরও বেশি আগে, তো তখন একজন বিজ্ঞানী ছিলেন টরিসেলি। তিনি একটা পরীক্ষার মাধ্যমে এই স্বাভাবিক তাপমাত্রায় বায়ুমণ্ডল কতটা চাপ প্রয়োগ করে সেটা খুঁজে পেয়েছিলেন। তো এই চাপটাকে বলা হয় বা এই পরীক্ষাটাকে বলা হয় টরিসেলির পরীক্ষা। তো টরিসেলির পরীক্ষাটা কি ছিল? যেমন ধরো, এই পরীক্ষার মধ্যে ছিল একটা লম্বা কাঁচনল, যার এক প্রান্ত বন্ধ এবং এক প্রান্ত ছিল খোলা। এই কাঁচনলটার দৈর্ঘ্য ছিল 1 মিটার। পুরো কাঁচনলটা ছিল 1 মিটার দৈর্ঘ্যের। 1 মিটার। এই 1 মিটার চিকন সরু কাঁচনলটিকে পারদ দিয়ে পূর্ণ করে এই নলটিকে উল্টিয়ে আরও একটা পারদপূর্ণ পাত্রে ডুবিয়ে দেওয়া হলো। এই ডুবানোর পর দেখা গেল যে যেহেতু নলটিকে উল্টো করে দেওয়া হয়েছে, তাই উপর থেকে কিছু পরিমাণ পারদ আস্তে আস্তে নিচে নেমে আসছে। যখনই উপর থেকে পারদ নিচে নেমে আসছে, এখান থেকে আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা শূন্য জায়গার সৃষ্টি হচ্ছে। যতই নিচে নামছে এতে শূন্যতা আরও বাড়তে বাড়তে দেখা গেল যে যখন এর উচ্চতা 76 সেন্টিমিটার এর সমান হলো, তখন এই পারদ আর নিচে নামছে না। এর কারণ কি? এই কারণটাই হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। সেটা কিভাবে হলো? যখন এই পারদের নলটিকে উপর করে এর ভেতরে রাখা হলো, তখন এই পারদ নিচের দিকে, আমরা জানি তরলের অভ্যন্তরে চাপ সৃষ্টি হয়, তাহলে এই পারদের অভ্যন্তরেও চাপ সৃষ্টি হয়েছে বলে এই পারদটা আস্তে আস্তে নিচে নামছে। এখন এইখানে উপরে যে খোলা পাত্রটার উপরে যে খোলা প্রান্ত আছে, এর চারপাশে আছে বায়ুমণ্ডল। সেই বায়ুমণ্ডল কি করছে? এইভাবে নিচের দিকে এই পারদের উপরে চাপ প্রয়োগ করছে। এই চাপের কারণে এই পারদ যে নিচের দিকে নামছিল, এই পারদ কর্তৃক চাপ আর উপরের বায়ুমণ্ডল নিচের খোলা পাত্রে যে পারদের চাপ প্রয়োগ করছে, সেই চাপ আস্তে আস্তে কি করছে? এই নলের পারদকে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, ফলে এখানেও একটা বিপরীত চাপ প্রয়োগ হচ্ছে। পারদের চাপটা হচ্ছে নিম্নমুখী, আর বাতাস থেকে এই পারদের ভেতর দিয়ে চাপটা হচ্ছে ঊর্ধ্বমুখী। যতক্ষণ পর্যন্ত এই পারদের নলের চাপ বায়ুমণ্ডলীয় চাপের থেকে বেশি ছিল, ততক্ষণ পর্যন্ত পারদ নিচে নামছিল। যখনই দেখা গেল যে এই পারদের চাপ এই বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে গেল, তখন আর পারদ নিচে নামতে পারছে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই যে 76 সেন্টিমিটার লম্বা পারদের নলের যে পরিমাণ চাপ সৃষ্টি হলো, সেই চাপ এই বায়ুমণ্ডলীয় চাপের সমান। এই কারণে বলা হয় যে স্বাভাবিক তাপমাত্রায় বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপের সমান। ঠিক আছে? আর এই যে জায়গা যে শূন্য হয়ে গেল, খালি হয়ে গেল, এই জায়গাটাকে বলা হয় টরিসেলির শূন্যস্থান।
টরিসেলির শূন্যস্থান। এখন যদি বলা হয় টরিসেলির শূন্যস্থান কাকে বলে, কি বলা যাবে যে 1 মিটার লম্বা পারদ নলের 1 মিটার লম্বা এবং এক পাশে বন্ধ এবং এক পাশে খোলা, এক মুখ, অথবা আমরা এভাবেও বলতে পারি যে 1 মিটার লম্বা এবং এক মুখ খোলা একটি পারদপূর্ণ নলের উপরে যে টরিসেলির পরীক্ষায় নলের উপরে যে শূন্যস্থানের সৃষ্টি হয় তাকে বলা হয় টরিসেলির শূন্যস্থান। এই শূন্যস্থানে সামান্য কিছু কি থাকে, এই শূন্যস্থানে সামান্য কিছু পারদ বাষ্প থাকে। ওকে, তাহলে দেখা গেল যে 76 সেন্টিমিটার পারদ চাপটাই হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ স্বাভাবিক তাপমাত্রায়। কখনো কি 76-এর কম বা বেশি হতে পারে না? হ্যাঁ, হতে পারে। এটা হচ্ছে স্বাভাবিক। যদি কোনো কারণে 76 সেন্টিমিটার থেকেও আরও নিচে চলে আসে, তার মানে পারদের চাপটা এই 76-এর থেকে কম হয়। কম পারদপূর্ণ নলের চাপ বা এই চাপ কম হলে অবশ্যই বায়ুমণ্ডলীয় চাপ কম হবে। আবার যদি এই গভীরতা বাড়ে, অর্থাৎ 76 সেন্টিমিটার থেকে উচ্চতা বাড়ে, যদি 76 সেন্টিমিটার থেকে বেশি হয়, অর্থাৎ এই পারদটা নামতে নামতে যদি 80-তে নেমে যায়, এরপরে আর না নামে, তাহলে কি হলো, এখানে পারদের পরিমাণ বেড়ে গেল। পারদের পরিমাণ বেড়ে গেল মানে চাপের পরিমাণ বেড়ে গেল। এই যে চাপের পরিমাণ বেড়ে গেল মানেই হচ্ছে নলের পারদের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া মানে চাপ বেড়ে যাওয়া, আর নলের চাপ বেড়ে যাওয়া মানে বায়ুমণ্ডলীয় চাপও বেড়ে যাওয়া। তাহলে এই পরীক্ষার মাধ্যমে যে যন্ত্রটা তৈরি করা হয়েছিল সেই যন্ত্রটার নাম হচ্ছে ব্যারোমিটার। এই ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়। ব্যারোমিটারে যদি পারদের উচ্চতা 76 সেন্টিমিটার হয় তাহলে বোঝা যাবে যে বাতাসের তাপমাত্রা স্বাভাবিক, বাতাসের চাপ স্বাভাবিক আছে। আর যদি 76 থেকে কম থাকে তাহলে বাতাসের চাপ কমে গেছে, তাহলে সেক্ষেত্রে নিম্নচাপের সৃষ্টি হয়। আর যদি 76 সেন্টিমিটার থেকে বেশি থাকে তাহলে বাতাসের চাপ বেড়ে গেছে, তার মানে তখন বায়ুমণ্ডলে উচ্চ চাপের সৃষ্টি হচ্ছে। এইভাবে টরিসেলি যে যন্ত্রটা বানিয়েছিলেন, যে পরীক্ষাটা করেছিলেন, তার মাধ্যমে বায়ুর চাপ মাপা যায়। ঠিক আছে, এখন এই যে 76 সেন্টিমিটার পারদ চাপ, আমরা যে আন্তর্জাতিক একক ব্যবহার করি সেই এককে এই পারদ চাপ সমান বায়ুমণ্ডলীয় চাপের প্যাসকেলে কতটুকু হয়। তো দেখা যায় যে 76 সেন্টিমিটার পারদ চাপ সমান হচ্ছে এইটা সমান হচ্ছে 10⁵ প্যাসকেল চাপ। আমরা যদি প্যাসকেলে নিয়ে যাই তাহলে এই চাপটাকে 10⁵ প্যাসকেল চাপের সমান পাওয়া যায়। এটাও কিন্তু আমরা বের করতে পারি। তাহলে বের করি। আমরা জানি যে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ণয় করার সূত্র হচ্ছে H⍴g। এখন এই যে 76 সেন্টিমিটার এই যে দৈর্ঘ্যটা, এই টোটাল দৈর্ঘ্যের সর্বোচ্চ উচ্চতাটা যদি নেই, অর্থাৎ এর পুরো গভীরতা বা উচ্চতা নেই, তাহলে এই গভীরতা এখান থেকে এইখানে এসে যে চাপটা তৈরি হবে সেটা হচ্ছে সর্বাধিক চাপ। যদি মাঝখানে নেই, উপরের দিকে নেই কম হবে, মাঝখানে নিলে আরও একটু বেশি হবে, এবং এই প্রান্তে নিলে সবচেয়ে বেশি হবে। আর যতটুকু নলের দৈর্ঘ্যে যতটুকু পারদ থাকবে, সম্পূর্ণ পারদটাই যেহেতু চাপ প্রয়োগ করবে, তাহলে আমরা উচ্চতা যদি 76 দিয়ে, অর্থাৎ এই বিন্দুতে, এই পারদ একটা তরল, তাহলে এই বিন্দুতে যদি চাপ নির্ণয় করি সেক্ষেত্রে H⍴gতে H-এর মানটা হবে 76 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে নেই তাহলে 0.76 মিটার। রোটা হচ্ছে পারদের ঘনত্ব। পারদের ঘনত্ব হচ্ছে 13,600 kg/m³। জি এর মান তো আমরা জানি 9.8 মিটার/সেকেন্ড²। এটা যদি ক্যালকুলেশন করো, এটা করলে বের হবে 1.01 × 10⁵ নিউটন/মিটার²। তাহলে এখান থেকে এটা বলা যায়, আমরা 0.1টা যদি অ্যাভয়েড করি তাহলে 10⁵ নিউটন/মিটার² ইকুয়াল হচ্ছে 10⁵ প্যাসকেল। তাহলে এইভাবে আমরা 76 সেন্টিমিটার পারদ চাপ থেকে একে প্যাসকেলে রূপান্তরিত করতে পারি। এই 10⁵ প্যাসকেল চাপ সমান আবার বলা যায় 1 atm
চাপ, এটা অ্যাটমসফিয়ার এককে, ঠিক আছে। তো এই যে আমরা 10⁵ প্যাসকেল চাপ পেলাম, এখন যদি বলা হয় বাতাসের চাপ 10⁵ প্যাসকেল বলতে কি বোঝায়, অ্যান্সার করা যাবে না? আমরা এখান থেকে বলতে পারি, এই লাইন থেকে, যে 10⁵ প্যাসকেল সমান হচ্ছে 10⁵ নিউটন বাই হচ্ছে 1 মিটার স্কোয়ার। তার মানে বায়ুমণ্ডল 1 মিটার 10⁵ প্যাসকেল চাপ বলতে বোঝায় বায়ুমণ্ডল 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে 10⁵ নিউটন বল প্রয়োগ করে। 10⁵ নিউটন বল প্রয়োগ করা অর্থাৎ 10⁵ প্যাসকেল চাপ মানে হচ্ছে প্রায় একটা হাতির সমান, হাতি যে চাপ প্রয়োগ করতে পারে এই পরিমাণ চাপ। এত বেশি পরিমাণ চাপ বায়ুমণ্ডল দেখা যাচ্ছে প্রতিনিয়তই তার চারপাশে যে কোনো বস্তুতে বল প্রয়োগ করছে। তো বায়ুমণ্ডল যদি আমাদের গায়ে এইরকম প্রয়োগ করে, এই এত বিশাল পরিমাণ একটা চাপ প্রয়োগ করে, তাহলে আমাদের কি অবস্থা হওয়ার কথা? আমাদের তো পিছিয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু সেটা তো হচ্ছে না, আমরা তো সেই চাপ অনুভবই করছি না, বুঝতেই পারছি না যে বায়ুমণ্ডল আমাদেরকে এত বিশাল পরিমাণে একটা চাপ দিচ্ছে। এর কারণ কি? আমরা বাতাসের চাপ অনুভব করি না কেন? এর কারণ হচ্ছে আমাদের শরীরের ভেতরে ব্লাডেরও একটা চাপ আছে, যাকে আমরা ব্লাড প্রেশার বলি। সেই ব্লাড প্রেশার বা শরীরের ভেতরে যে রক্তের চাপ, সেই রক্তচাপ বায়ুমণ্ডলীয় চাপের যদি সমান হয়, তাহলে কিন্তু আমরা কোনো চাপই অনুভব করব না, কোনো বলও অনুভব করব না। আসলে এটা হয় দেখি আমরা করি না। যদি কখনো দেখা যায় যে আমাদের শরীরের রক্তের চাপের তুলনায় বায়ুমণ্ডলীয় চাপ কম অথবা বেশি, তখনই কেবলমাত্র আমরা সেটি অনুভব করতে পারি। এটা এমন হতে পারে যে বাতাসের চাপের তুলনায় আমাদের শরীরের চাপ যদি কম হয় বা বেশি হয়ে যায় তাহলেও হবে, আবার বায়ুমণ্ডলের চাপ যদি কোনো জায়গায় কম বেশি হয়ে যায় শরীরের তুলনায়, তাহলেও আমরা সেটা অনুভব করব। কিন্তু স্বাভাবিক অবস্থায় ভূপৃষ্ঠে এই দুটো সমান থাকে বলেই আমরা অনুভব করি না, ঠিক আছে। অনেক আমাদের যে হাই প্রেশার আমরা বলি, অর্থাৎ শরীরে অনেক সময় উচ্চ রক্তচাপ তৈরি হয়, নিম্নচাপ তৈরি হয়, তখন কি বুঝতে হবে কি বাতাসের চাপের তুলনায় আমাদের শরীরে রক্তের চাপ বেড়ে গেছে, তাহলে হাই প্রেশার। আর যদি কমে যায় তাহলে লো প্রেশার। আমরা এরকম আরও কিছু দেখতে পাই, উদাহরণ দেখতে পাই। আমরা যখন ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় যেমন পাহাড়ের চূড়ায় উঠি, তখন দেখা যায় ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠতে থাকবে বাতাসের চাপ কিন্তু তত কমতে থাকবে। সেটা কেমন? দেখো, এখানে বায়ুমণ্ডলীয় চাপ আর ভূপৃষ্ঠ থেকে উচ্চতার একটা গ্রাফ দেখি আমরা। ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপের মান হচ্ছে সবচেয়ে বেশি। কেন? কারণ এইখানে বাতাসের ঘনত্ব বেশি। বাতাসের ঘনত্ব কেন বেশি? কারণ বাতাসের যে কণাগুলো থাকে সেই কণাগুলোকে পৃথিবীর অভিকর্ষ বলে টেনে ধরে রাখছে। যত পৃথিবীর দিকে আসা যায়, ভূপৃষ্ঠের দিকে আসা যায়, এই আকর্ষণ বলের মান বেশি থাকে বলে কণাগুলো কাছাকাছি থাকে, ভূপৃষ্ঠের দিকে ধাবিত থাকে, সেজন্য এখানে ঘনত্ব বেশি থাকে। যত উপরের দিকে উঠা যাবে সেই কণার পরিমাণ কমতে থাকবে এবং ঘনত্ব কমতে থাকবে। আর ঘনত্ব কমলে বায়ুর চাপও কিন্তু কমে যাবে। একে যদি আমরা অ্যাটমসফিয়ার এককে নেই, তাহলে বায়ুমণ্ডলে এই চাপের মান থাকবে 1 atm। উচ্চতা যত বাড়বে 0 থেকে 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার যত বাড়তে থাকবে বায়ুমণ্ডলীয় চাপের মান তত কমতে থাকবে। কমতে 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 প্রায় যদি তুমি এভারেস্টের চূড়ায় চলে যাও, দেখা যাবে যে ভূপৃষ্ঠে যদি 100% বায়ুর চাপ হয়, এভারেস্টের চূড়ায় 35% পাওয়া যাবে, অর্থাৎ প্রায় 65%ই কমে যাবে। এবং এটা খুব দ্রুত কমে যায়, যত উপরের দিকে যাবে খুব দ্রুত কমে। দেখো 15-এর মধ্যেই অনেকটাই কমে গেছে, 15 কিলোমিটার মধ্যে, তারপরে ধীরে ধীরে আরও কমতে কমতে একেবারেই কমে যায়। তো মানুষ যদি ভূপৃষ্ঠ থেকে ধরো এভারেস্টের চূড়ায় যায়, যদি মানুষের শরীরে রক্তের চাপের তুলনায় বায়ুমণ্ডলীয় চাপ কমে যায়, তাহলে কি হতে পারে? শরীরে হাই প্রেশার, ব্লাড প্রেশার আমরা অনুভব করব, হাই ব্লাড প্রেশার অনুভব করব। তখন অনেক সময় কি হয়, এই ব্লাড প্রেশার বেশি থাকার কারণে আমাদের নাক দিয়ে ব্লাড চলে আসতে পারে না, মানে নাক দিয়ে রক্ত চলে আসতে পারে। যারা পাহাড়ে হাইকিংয়ে যায় তাদের কিন্তু এই ধরনের পরিস্থিতিগুলোর সম্মুখীন হতে হয়, তাই তাদের প্রচুর প্র্যাকটিস করে যেতে হয় এই ধরনের অবস্থার সাথে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়।
ঠিক আছে। এছাড়া এখন আমরা দেখব যে বায়ুমণ্ডলীয় চাপ এবং আবহাওয়ার কী সম্পর্ক। বাতাসের চাপের সাথে আবহাওয়ার সম্পর্কটা কেমন আমরা দেখলাম যে বাতাসের চাপ, যদি বাতাসের ঘনত্ব বেড়ে যায় তাহলে বাতাসের চাপ বেড়ে যায়, বেশি থাকে, আর ঘনত্ব কম থাকলে বাতাসের চাপও কম থাকে। এখন এই যে চাপ কম বেশি হওয়ার সাথে বাতাসের ঘনত্ব সম্পর্ক আছে, তা ঘনত্বটা কম বেশি ভূপৃষ্ঠে কী করে ঘনত্ব কম বেশি হয়? হ্যাঁ হয়, যদি কোনো কারণে বাতাসের তাপমাত্রা বেড়ে যায় তখন কি হয়, আমাদের আশেপাশে থেকে পানি, প্রচুর পরিমাণ পানি তাপে বাষ্পীভূত হয়ে যায়। এই বাষ্পগুলো বায়ুমণ্ডলে যায়। হ্যাঁ, বায়ুমণ্ডলে যদি অন্যান্য কণার তুলনায়, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলোর তুলনায় জলীয় বাষ্পের কণা বেশি থাকে, তখন কি হয়, অন্য কণাগুলো কমে যাচ্ছে, বাতাস জলীয় বাষ্পের কণাগুলো চলে আসতেছে। জলীয় বাষ্পের কণা কিন্তু অন্যগুলো কণার তুলনায় হালকা। এখন ধরো এতটুকু একটা জায়গা, এই জায়গায় আগে কি হলো, জলীয় বাষ্প কম ছিল, অন্যান্য কণা বেশি ছিল, তাহলে এইটুক জায়গার যে ভর ছিল, যে ঘনত্ব ছিল, যদি অন্যান্য কণা কমে যায়, জলীয় বাষ্প বেশি হাত থাকে, আয়তন একই থাকলো, কিন্তু জলীয় বাষ্প অন্য কণার তুলনায় হালকা হওয়া এই জায়গার কি হবে, টোটাল ভরটা কমে যাবে। আর একক আয়তনে ভর যদি কমে যায় তাহলে কি হয়, ঘনত্বও কমে যায়। এখন কোনো জায়গায় ঘনত্ব কমে যাওয়া মানেই ওই জায়গার চাপও কমে যাওয়া। যদি চাপ ঘনত্ব কমে, তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমে, ঘনত্ব কমলে চাপ কমে যায়। চাপ কমে যাওয়া মানেই হচ্ছে নিম্নচাপ সৃষ্টি হওয়া। যখনই কোনো অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয় তখন ওই অঞ্চলের চারপাশে যে উচ্চচাপের এলাকা থাকে সেখান থেকে ওই এলাকার বাতাসগুলো প্রচণ্ড বেগে নিম্নচাপ এলাকায় আসতে থাকে, ফলে এখানে একটা ঘূর্ণনের, বাতাসের মধ্যে একটা ঘূর্ণনের সৃষ্টি হয়, তখনই কিন্তু ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় তৈরি হয়। এই কারণেই নিম্নচাপ সৃষ্টি হলেই ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা থাকে। আবার ধরো উল্টোটাও হতে পারে, যদি উচ্চচাপ তৈরি হয় কোনো অঞ্চলে, নিশ্চয়ই আমরা উল্টোটা চিন্তা করি, কোনো অঞ্চলের তাপমাত্রা যদি কমে যায় তাহলে চাপের পরিমাণ, ঘনত্ব বাড়বে, ঘনত্ব বাড়লে কি হবে, চাপের পরিমাণ বাড়বে, চাপ বাড়লে কি হবে, উচ্চচাপ সৃষ্টি হবে, সেক্ষেত্রে উল্টোটা, অর্থাৎ বায়ুমণ্ডল শুষ্ক থাকতে পারে, ঝড় বৃষ্টি হবে না, এমনকি খরাও হতে পারে। তো এইভাবে আমরা এই বায়ুমণ্ডলীয় চাপ দিয়ে আবহাওয়ার পূর্বাভাস বুঝতে পারি। তোমরা আশা করি এতক্ষণ যে অংশটুকু পড়েছো এর মধ্য থেকে যে বিষয়গুলো পড়লে ভালো করে বুঝতে পারবে। আর অবশ্যই এই অধ্যায়ে যখন পড়বে তোমরা বইটা সামনে রেখে কথাগুলো শোনার সাথে সাথে বইয়ের লাইনগুলো পড়বে, মিলিয়ে দেখবে, তাহলে বইটা ফার্স্ট পড়তেই হবে, সাথে তোমরা ক্লাসটাও দেখবে অনেক সহজ হয়ে যাবে। আরও একটা জিনিস, যেমন ধরো যে এর সাথে আমরা আরেকটা প্রশ্ন করি, তোমাদের বইয়ে এই ব্যাপারটা খুব সুন্দর করে দেওয়া আছে, যে একটা ড্রিঙ্কসের বোতলে যদি স্ট্র দাও, স্ট্র দিয়ে স্ট্রর এক প্রান্ত ড্রিঙ্কসের বোতলে রেখে যদি আরেক প্রান্ত তুমি মুখের সামনে ধরে রাখো, তুমি টান দিলা না, তাহলে কি হবে, ড্রিঙ্কসে তোমার মুখে যাবে না। তুমি সারাদিন নিয়ে বসে থাকলেও মুখে যাবে না, কিন্তু টানলে মুখে যায়। তরল পদার্থ সবসময় নিচের দিকে যাওয়ার কথা, কিন্তু যখন তুমি ড্রিঙ্কসের ভেতরে স্ট্র ডুবিয়ে তার আরেক প্রান্ত মুখ দিয়ে টানো, তখন সেটা উপরে উঠে আসে। এর কারণ কি, এর কারণ অনেকটাই টর্সিলি পরীক্ষার মতো। যখনই তুমি স্ট্রটা মুখে নাও, যখন টান দাও তোমার বাতাসের যে চাপ আছে, তোমার মুখের ভেতরেও বাতাস থাকে, সেটারও একটা চাপ আছে, এই দুটো সমান থাকে। যখন তুমি মুখ দিয়ে টানছো তখন তুমি মুখের বাতাসটা তুমি ভেতরে ঢুকিয়ে ফেলছো, তাই মুখের ভেতরে কি হয়, একটা শূন্যতার সৃষ্টি হয়। যখনই শূন্যতার সৃষ্টি ওই জায়গায় চাপ কমে যায়। যখনই বাতাসের চাপের তুলনায়, বাইরের চাপের তুলনায় এই জায়গার চাপটা, মুখের ভেতরে চাপটা কমে যাবে, তখন ওই যে তুমি যে ড্রিঙ্কসের বোতলটা রেখেছিলে, ড্রিঙ্কসের বোতলের গায়ে বায়ুমণ্ডলের কর্তৃক চাপ বেড়ে যাবে। বেড়ে যাওয়া করলে সেই চাপেই তোমার ভেতরের ড্রিঙ্কসটা নল দিয়ে উপরে এসে তোমার মুখে জায়গা করে নেবে। ঠিক আছে? তো এইভাবে আমরা ড্রিঙ্কসটা স্ট্র দিয়ে খেতে পারি। আমরা দেখি প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্রটি হচ্ছে, কোনো আবদ্ধ তরলের বা বায়বীয় পদার্থের বাইরে থেকে কোনো অংশে যদি চাপ প্রয়োগ করা যায় তাহলে সেই চাপ ওই তরলের ভেতরে সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং
এই চাপ পাত্রের দেয়ালের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। অর্থাৎ একটা আবদ্ধ তরলের ভেতরে যদি বাইরের কোনো একটা অংশে বাইরে থেকে চাপ প্রয়োগ করা যায়, সেই চাপ ভেতরের সব দিকে সেই চাপের পরিমাণ সমান থাকে। অর্থাৎ বাইরের দিকে যত চাপ থাকে ভেতরের প্রত্যেকটা অংশে চাপের মান একই থাকবে। এবং এই ভেতরে চাপ তৈরি করার জন্য যে বলটা কাজ করবে, সেই বলটা পাত্রের দেয়ালের ওই অংশের দেয়ালের বরাবর লম্বভাবে ক্রিয়া করবে। দেখো আমরা এখানে একটা চিত্র দেখি। এই যে একটা আবদ্ধ অংশ, এই একটা আবদ্ধ অংশের ভেতরে তরল পদার্থ আছে, যেমন ধরো পানি। এখন একে যদি এখানে ধরো একটা ক্ষেত্রফল, ছোট্ট একটা অংশ, যে ক্ষেত্রফলটা হচ্ছে 1 মিটার স্কোয়ার। এইখানে আরেকটা ক্ষেত্রফল 2 মিটার স্কোয়ার, এটা 3 মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে 4 মিটার স্কোয়ার। এখন যদি এখানে বাইরে থেকে অর্থাৎ উপর দিয়ে 4 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে এই বলের ফলে যেখানে চাপ সৃষ্টি হবে, এই চাপটা এই পাশে এই পাশে এই পাশে এই পাশে চারদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। ফলে এখানে চাপের মান যা হবে, এখানেও তাই হবে, এখানেও তাই হবে, এখানেও তাই হবে। এই হচ্ছে প্যাসকেলের সূত্র। তাহলে যদি এরকম হয়, দেখো আমরা একটা মজার জিনিস দেখি যে এইখানে সব দিকে চাপ সমান হলে এই জায়গায় চাপ P সমান কি হবে, F1/A1। এইখানে চাপ P সমান কি হবে, F2/A2। যেহেতু এই দুটো সমান, তাই আমরা সমান দিতেই পারি। তারপরে এখানে হবে F3/A3, এখানে হবে F4/A4। এখন যদি আমরা মানগুলো বসাই, A1 এর মান যদি বসাই 1, তাহলে F1 এর মান 4 বসাই, A2 এর মান এখানে আছে 2 মিটার স্কোয়ার, তাহলে F2 এর মান কত হবে? যেহেতু এই দুটো সমান, এখানে যদি 4 হয়, অর্থাৎ এখানে ক্ষেত্রফলটা একের কত গুণ বাড়লো, দ্বিগুণ হলো, তাহলে এখানে নিশ্চয়ই 8 হতে হবে। তাহলে এইটার ভাগফল আর এই ভাগফলটা সমান হয়ে যাবে। ঠিক সেম A3 এর মানটা যদি 3 মিটার স্কোয়ার হয়, তাহলে এখানে কত হতে পারে, 12। এখানে যদি 4 হয় 16। তাহলেই তো আমরা বলতে পারি সমান। 4কে 1 দিয়ে ভাগ করলে 4, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 16কে 4 দিয়ে ভাগ করলে 4। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করি যে এই প্যাসকেলের সূত্র থেকে আমরা দেখি যে প্রত্যেকটা অংশে যদি সমান চাপ হয়, তাহলে ওই যে অংশে ক্ষেত্রফল বেশি, চাপের মান যেহেতু সমান, তাই ক্ষেত্রফল বেশি থাকার কারণে ওই অংশে সৃষ্ট বলের পরিমাণও কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ক্ষেত্রফল একের তুলনায় এটা দ্বিগুণ, এটা 3 গুণ, এটা 4 গুণ। যে অংশে যত গুণ ক্ষেত্রফল বাড়বে, সেই অংশে বলের পরিমাণ কিন্তু তত গুণ বেড়ে যাচ্ছে। তাহলে একটা আবদ্ধ তরলের একটা অংশে যদি আমি কম বল প্রয়োগ করি, ওই অংশ থেকে সৃষ্ট চাপ সব দিকে সঞ্চালিত হওয়ার কারণে যে অংশে ক্ষেত্রফল বেশি থাকবে, সে অংশে প্রযুক্ত বলের পরিমাণ বা সৃষ্ট বলের পরিমাণও যতগুণ ক্ষেত্রফল বাড়বে, বলের পরিমাণও কিন্তু ঠিক ততগুণই বেড়ে যাবে। তো এইভাবে আমরা কম বল প্রয়োগ করে একটা আবদ্ধ তরলের কোনো অংশে কম বল প্রয়োগ করে বৃহত্তর অংশে অধিক পরিমাণে আগের বলের বহুগুণ পরিমাণ বেশি বল সৃষ্টি করতে পারি। তো এখান থেকে আমরা একটা নীতি পাই, সেটা হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। সেটাও আমরা এভাবে বলতে পারি যে কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের ক্ষুদ্র অংশে কম বল প্রয়োগ করে এর বৃহত্তর অংশে পূর্বের বলের বহুগুণ বেশি বল সৃষ্টি করা যায়। একে বলা হয় বল বৃদ্ধিকরণ নীতি। এবার আসো আমরা, তোমাদের বইয়ে দেখবে এরকম একটা চিত্র আছে। এই চিত্র থেকে আমরা এই প্যাসকেলের সূত্রটার একটা সাধারণ রূপ দেখব। এই হচ্ছে একটা ছোট সিলিন্ডার, এইটা হচ্ছে একটা বড় সিলিন্ডার। দুটো সিলিন্ডার মাঝখানে নল দিয়ে যুক্ত করে দেওয়া হলো। এই বড় সিলিন্ডারের উপরে একটা ঢাকনা যুক্ত করে তার উপরে একটা হাতল দেওয়া হলো, যেটাকে আমরা বলি পিস্টন। এটা হলো একটা পিস্টন। আর বড় সিলিন্ডারের উপরেও এরকম একটা পিস্টন লাগানো থাকলো। এখন যদি এখানে ছোট সিলিন্ডারের উপরের পিস্টন দ্বারা নিচের দিকে F1 বল প্রয়োগ করা হয়,
তাহলে এইখানে চাপ সৃষ্টি হবে, সেই চাপ সমান সব দিকে সঞ্চালিত হতে 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 এখানেও সঞ্চালিত হবে, হয়ে এই বলটা থাকবে নিম্নমুখী। এই বলটা এই চাপটা যখন এখানে আসবে, এই চাপের সময় প্রযুক্ত বলটা হবে ঊর্ধ্বমুখী, অর্থাৎ এই পিস্টনে একটা ঊর্ধ্বমুখী বল সৃষ্টি হবে। তবে উভয় জায়গায় কি সমান থাকবে? পি এর মান সমান থাকবে। এখানে পি এর মান যত হবে, যদি 1 দিই, এটা যদি 2 দিই, তাহলে এখানেও পি এর মান সমান হবে। তাহলে প্যাসকেলের সূত্র মতে কি হবে? P1 ইকুয়ালস P2, P1 সমান P2। তাহলে এই P1 সমান আমরা আবার বলতে পারি F1 বাই A1 সমান F2 বাই A2, তাই না? আর যদি F2টা এই পাশে নিয়ে আসি, তাহলে F1 বাই F2 ইকুয়ালস A1 বাই A2, এটা এই পাশে গিয়ে উপরে চলে আসলো। এই হচ্ছে প্যাসকেলের সূত্র, খুবই সহজ। এখান থেকে অঙ্কও কিন্তু খুব সহজ, একটু বুঝতে পারলে অঙ্কটা করা সহজ হয়ে যাবে। এখন দেখো, কখনো কখনো এখান থেকে যদি F1, A1, A2 এর মান দেয়া থাকে, তাহলে F2 এর মান বের করা যাবে না, অথবা যে কোনো তিনটা রাশির মান দেয়া থাকলে আমরা আরেকটা রাশির মান বের করে ফেলতে পারি। কখনো কখনো দেখা যায় যে এখানে ক্ষেত্রফলের জায়গায় সরাসরি ক্ষেত্রফলের মান উদ্দীপকে দেয়া থাকে না, দেয়া থাকে ওই ব্যাসার্ধ অথবা ব্যাস। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে বের করবে? আমরা দেখছি এই ক্ষেত্রফল মানে কি, এটা একটা সিলিন্ডার, এটা হচ্ছে এরকম একটা সিলিন্ডার, তাই না? তাহলে এই যে ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল, এটা মানে কি, এটা একটা বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল যা হবে এই ক্ষেত্রফলটাও তাই হবে। তাহলে এখানকার যা ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ সংশ্লিষ্ট বৃত্তের ক্ষেত্রফলটাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পাই, প্রথম ছোট সিলিন্ডারের ক্ষেত্রফল পাই r² বাই পাই r2 স্কোয়ার, পাই পাই চলে গেলে r1 স্কোয়ার বা r2 স্কোয়ার। সেম ব্যাসার্ধ থেকে যদি আমরা ব্যাস বের করে নিয়ে আসি, আমরা জানি যে r সমান হচ্ছে d/2, তাহলে এখান থেকে আমরা d² বাই 4 স্কোয়ার করলে d1 স্কোয়ার বাই 4, d2 স্কোয়ার বাই 4, একে আমরা d1 স্কোয়ার বাই d2 স্কোয়ার হিসেবেও পেতে পারি। সরাসরি আমরা d1 স্কোয়ার বাই d2 স্কোয়ার পেতে পারি। তাহলে যদি এখানে কখনো দেখা যায় যে ক্ষেত্রফলের মানটা দেয়া নেই, তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ না করে এইটা অথবা এটা যে কোনো সূত্র দিয়ে আমরা এখান থেকে মান বের করে ফেলতে পারি। আরও একটা জিনিস হয়, কখনো কখনো দেখা যায় যে এখানে F1 এর বলের মান না দিয়ে, এখানে F2 না দিয়ে একটা বস্তু দেয়া থাকলো, এই বস্তুটার ভর দেওয়া থাকলো, ধরো M1, তাহলে F1 এর মানটা বের করা যাবে না। আমরা জানি যে কোনো বস্তুর ওজনই হচ্ছে তার কর্তৃক প্রযুক্ত বল, ওজন F সমান হচ্ছে mg। তখন আমরা F1 এর জায়গায় এখানে বসিয়ে দিতে পারি m1g, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই মানগুলো বসিয়ে অঙ্ক করে ফেলতে পারি। আবার কখনো দেখা যায় যে এইখানে বলা হলো যে এইখানে যে বল দেওয়া হলো, বলের ফলে যেখানে ঊর্ধ্বমুখী বল তৈরি হলো, সেই বল দ্বারা একটা, ধরো একটা গোলক দেওয়া আছে, সেই গোলকের ভর হচ্ছে 20 কেজি। তাহলে এই পরিমাণ বলটা যদি এখানে রাখা থাকে, এই F2 বল দ্বারা এই পরিমাণ বস্তুকে উপরে উঠানো যাবে কি না, কোনো কারণে যদি বলটা এর উপরে এইভাবে বসিয়ে দেওয়া হয়, ধরো এটা এভাবে না থেকে এইভাবে থাকলো, এইটাই হচ্ছে 20 কেজি, উঠানো যাবে কি না? তাহলে কি করতে হবে? তোমাকে F2 এর মানটা প্রথমে বের করতে হবে। তারপরে এখানে এই পিস্টনের উপর যদি বলটা বসিয়ে দেওয়া হয়, তাহলে বলটা কি করবে? তার নিজের ওজনের সমপরিমাণ বল এই দ্বিতীয় পিস্টনের উপর প্রয়োগ করবে। এখন বলটা সহ যদি আমাকে পিস্টনটা উপরে উঠাতে হয়, তাহলে অবশ্যই এই বলের কারণে সৃষ্ট ওজন W, এইটা W2 বলতে পারি আমরা এটাকে, W2 অবশ্যই W2 এর মান F2 এর মান থেকে কম হতে হবে, অর্থাৎ F2 এর মানটা W2 এর থেকে বেশি হলেই, যদি এর থেকে এটা বেশি হয় তাহলেই তো সে উপরে উঠাতে পারবে। যদি W1 এর বস্তুর ওজনটা বেশি হয় F2 এর থেকে, তাহলে কি করবে? সে নিচের দিকে বল প্রয়োগ করেও তাই পিস্টন উপরে উঠাতে পারবে না, বা এখানে বল প্রয়োগ করলেও এখানে পিস্টন উপরে উঠানো যাবে না। কিংবা এমনও হতে পারে যে
প্রশ্নটা এভাবেও হতে পারে যে ছোট পিস্টনে কত বল প্রয়োগ করে এই বস্তুটাকে উপরে উঠানো যাবে। কারণ এই বস্তুটাকে যদি আমাকে উপরে উঠাতে হয়, এই বস্তুর কমপক্ষে এই বস্তুর সমান পরিমাণ বা তার থেকে একটু হলেও বেশি বল এখানে সৃষ্টি হতে হবে। এখন ধরো F1 এর মানটাই দেয়া নাই, এখানে কত বল প্রয়োগ করতে হবে সেটাই দেওয়া নাই, তাহলে আমরা যদি ধরে নিই যে এইখানে বস্তুটার ওজন যত, কমপক্ষে সেই পরিমাণ বল এখানে তৈরি হতে হবে, তার মানে এর ওজন যত হবে F2 এর মানটাও তত হবে। এই F2 এর মান তো বের করে A1 A2 বসিয়ে তখন F1 এর মানও বের করে ফেলা যায়। এই অংশ থেকে এই ধরনের অঙ্ক কিন্তু প্রায়ই আসে। এরপর এখান থেকে আরেকটা জিনিস আছে, যেমন ধরো যে এই যে সিলিন্ডার, দুটো সিলিন্ডার, এইখানে এক ধরনের এই যে বল প্রয়োগ হলো, এখানে একটা চাপ সৃষ্টি হলো, এখানে একটু কাজ হলো। কখনো কখনো এরকম প্রশ্ন আছে যে দেখাও যে এই সিলিন্ডারের এই উপরে উদ্দীপকের ছোট পিস্টনে কাজের পরিমাণ এবং বড় পিস্টনে কাজের পরিমাণ সমান, অথবা এমনও হতে পারে যে ছোট এবং বড় পিস্টনে শক্তি সংরক্ষিত থাকে। তখন কি করে আনসার করবে? যখন শক্তি সংরক্ষিত থাকে তার মানে এখানে শক্তি, ছোট পিস্টনের সৃষ্ট শক্তির মান এবং বড় পিস্টনের শক্তির মান সমান। দুই জায়গায় যদি শক্তির মান সমান হয় তাহলে কাজের মানও সমান হতে হবে। এখন যদি তুমি এখানে কাজ বের করতে পারো আর এই জায়গায় কাজের মান বের করতে পারো, তাহলে কিন্তু তুমি বলতে পারলে যে হ্যাঁ শক্তি সংরক্ষিত থাকলো, কারণ দুই জায়গায় শক্তি সমান। এখানে কাজের মানটা কীভাবে বের করবে? তোমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে দেখেছো যে কাজ, যদি ছোট পিস্টনে কাজের কথা বলি তাহলে F W সমান হচ্ছে F S। এই এসটা কি? এই যে উপর থেকে বল প্রয়োগ করা হলো, এই বল প্রয়োগ করার ফলে যদি এই পিস্টনটা এখান থেকে এইখানে নেমে আসে, তাহলে তার সরণ হলো কতটুকু? এইটুকু, তাই না? তাহলে এইটাকে যদি আমি L1 ধরি তাহলে W সমান হবে FL1। এইটা যখন নিচে নেমে আসবে, এটা ধরো উপরে উঠে যাবে। মনে করো এই পিস্টনটা ছিল এখানে, তো এই পিস্টনটা এইটা নিচে নামার কারণে এই বল প্রয়োগের ফলে এটা উপরে উঠে গেল। কতটুকু উপরে উঠে গেল? এতটুকু। এটা হলো L2। তাহলে এই হলো এই জায়গাটুকু, তাহলে এতটুক নাম বলো, এতটুক উঠলো। তাহলে এখানে করতে কাজ W1 সমান FL1, আর এইখানে কাজের মান কতটুকু হবে? W2 সমান হবে, এখানে F1 দিই তাহলে এটা হবে F2 L2। অবশ্যই এই দুটো সমান হবে। এখন L2 এর মানটা যদি তোমাদের দেয়া না থাকে, L2 এর মানটা কি করে বের করবা? এটাও আরেকটা পদ্ধতিতে খুব সহজেই বের করা যায়। কিভাবে? এই যে এই জায়গার এখানে বল প্রয়োগ করায় পিস্টনটা এখান থেকে এখানে নেমে আসলো, নেমে আসার কারণে এতটুক জায়গার পানি, এই আয়তনের পানিটা সরে গেল। এই আয়তনের পানিটা কি করবে? এদিক দিয়ে যে এই পিস্টনটা উপরে ওঠার কারণে এই জায়গাটুকু দখল করবে, অর্থাৎ এই জায়গার পানিটা এইটুক জায়গায় দখল করে নিল। তাহলে এই জায়গার পানির আয়তন আর এই জায়গার পানির আয়তন সমান। তাহলে এখানকার পানির আয়তনটা কিভাবে আমরা বের করব? ছোট পিস্টনের পানির আয়তন L, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে L এবং ক্ষেত্রফল হচ্ছে A1, তাহলে A1 L1। এইটা কি হবে? এইটাকার ক্ষেত্রফল হচ্ছে A2 আর দৈর্ঘ্য হচ্ছে L2। অবশ্যই এই দুটো সমান হবে, তার মানে ছোট পিস্টনে আচ্ছা এই অংশে এটা লেখা লাগবে না, তোমরা নিজেই বুঝে যাবে। তাহলে এখান থেকে L2 এর মানটা আমরা বের করতে পারি A1 L1 বাই A2। তো তোমরা এখানে এই সূত্র থেকে L2 এর মানটা যদি এখানে বসিয়ে দাও, তাহলে L2 না থাকলেও কিন্তু আমরা F2 এর মান বের করে ফেলতে পারি। তারপর তখন ক্যালকুলেশন করে দেখা যাবে W1 এবং W2 এর মান সমান থাকবে। তাহলে W1 সমান W2 হলে শক্তি সংরক্ষিত থাকবে।
এইভাবে এই টপিক থেকে বিভিন্নভাবে অঙ্ক আসতে পারে, এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন প্রমাণও আসতে পারে। তো তোমরা এই টপিকগুলো যখন পড়বে বইটা অবশ্যই খুব ভালো করে পড়বে এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে, বোঝার চেষ্টা করবে। আশা করি তোমাদের এই বিষয়বস্তুগুলো বুঝতে সমস্যা হবে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।